আচ্ছা ওকে, কালকে আমি যত যারা যা বলেছিলাম, দেখো কালকে কি কি বলেছিলাম সেটা হচ্ছে, কালকে যেগুলো দেখা হয়েছিল সেখান থেকে এই কটাই তোমার ওপিনিয়নে আসা হয়েছিল যে কিনা রেজিস্ট্যান্স গুলো কিভাবে কানেক্ট করছি আমি, মানে সরি মিটার গুলো কিভাবে কানেক্ট করছি না, ভোল্ট মিটারকে লাগাচ্ছি আমি প্যারালালে আর অ্যাম্প মিটারকে লাগাচ্ছি সিরিজে। কেন লাগাচ্ছি সেটাও আমি দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে লাগালেই হলো না, ওর ভেতরে কিছু রেজিস্ট্যান্স থাকতে হবে। হুম, যেমন আমরা কালকে দেখেছি যে আমার এই যে অ্যাম্প মিটারের রেজিস্ট্যান্স কি হতে হবে আর ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কি হতে হবে। ঠিক আছে, এইগুলো কালকে আমরা মোটামুটি দেখে নিচ্ছি। এবার আজ এইটা আবার কেন, এই যে প্রথমে আসি যে এই রেজিস্ট্যান্স বিষয়বস্তুটা কি, কিভাবে ভেতরে ইনকর্পোরেট করছি আমি। না আমি যদি ধরো একটা প্লেন গ্যালভানোমিটার দেখি, ঠিক আছে এটা ক্লিয়ার করলাম, ধরো প্লেন একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার মানে কি, না এর ভেতরটা ধরো গ্যালভানোমিটারের ভেতরটা, ভেতরটা কি আছে, না একটা এনএস ম্যাগনেট আছে, সিম্পলি পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ধরো। হুম, এটা একটা এনএস ম্যাগনেট আছে, তার ভেতরে কি আছে, স্কোয়ার শেপে একটা কয়েল আছে, তাই তো। এই কয়েলটার ভেতর দিয়ে কারেন্ট পাঠাই, কারেন্ট পাঠালে এটা ডান দিকে বা বাঁ দিকে ঘোরে। তো যেভাবেই ঘুরুক, এটা একটা পুরো এরকম শ্যাফটে কানেক্টেড আছে, যে শ্যাফটের সাথে আমার কাঁটাটা অ্যাটাচ করা, ঠিক আছে, এই কাঁটাটা অ্যাটাচ করা। আর কি আছে, এই কয়েলটার ভেতর দিয়ে আমি বেসিক্যালি কারেন্টটা পাঠাচ্ছি ধরো। হ্যাঁ, মানে আমি সার্কিটে মনে করো এটা একটা অ্যামমিটার, কথার কথা বলছি, মনে করো এটা একটা অ্যামমিটার, ঠিক আছে। তা এটা যদি একটা অ্যামমিটার হয়, অ্যামমিটারকে আমি সিরিজে লাগাবো। সিরিজে লাগাবো অর্থাৎ কি, না ধরো এইটা আমার লোড, এবার মিটারের দুটো টার্মিনাল, মিটারের টার্মিনাল দুটো কোনটা, ধরো এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, আমি এই মিটারের টার্মিনালটার সাথে এইভাবে কানেক্ট করে দিচ্ছি, তাই তো। অ্যামমিটারকে যখন সিরিজে লাগাচ্ছি বেসিক্যালি সেইভাবে কানেক্ট করে দিচ্ছি। তো এই টার্মিনাল দুটোর ভেতরে ইন্টারনালি আছে কি, ইন্টারনালি ভেতরে ধরো তারটা এরকম এসছে, এসে এরকম করে স্প্রিং দিয়ে, স্প্রিং এর ভেতর দিয়ে ঘুরে এইটা দিয়ে ঢুকে গেছে, এই পয়েন্টটা দিয়ে ঢুকেছে। আবার ধরো ওইটা দিয়ে পিছন দিকে গিয়ে পিছনে একটা এরকম ধরো স্প্রিং আছে, সেই স্প্রিং দিয়ে এসে এখানটায় আউট হয়েছে। অর্থাৎ যে পরিমাণ কারেন্টটা এর ভেতর দিয়ে যাবে, সেই কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে বেসিক্যালি, না দেখো এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই যে কয়েলটা সেই কয়েলটার ভেতর দিয়ে যাচ্ছে, তবেই তো সেই ডিফ্লেকশন টর্ক ইত্যাদি তৈরি হয়েছিল, এটা তোমরা জানো এগুলো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যামমিটারের কথা আমি বলছি, তো অ্যামমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে কালকে কি দেখেছি আমি, রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামমিটার শুড বি টেন্স টু জিরো, মানে অ্যাজ লো অ্যাজ পসিবল, খুব কম হতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করব, যতটা সম্ভব যাতে লো করা যায়, যতটা সম্ভব যাতে লো করা যায় তার জন্য আমি করছি কি, না এই যে এর সাথে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করছি না, এই যে এখানে যে কয়েলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কয়েলটা, যেটা তোমরা আগের ছবি ফিজিক্যালি দেখেছো, এই যে পাক খাওয়ানো চৌকো আকৃতি কয়েলটা আছে তার ভেতর দিয়ে কারেন্টটা কিন্তু বেসিক্যালি যাচ্ছে। আর কিন্তু ভেতরে আমি কোথাও রেজিস্ট্যান্স কিচ্ছু কানেক্ট করিনি, ঠিক আছে। তো এইভাবে আমার একটা মিটার থাকবে, কোনো অসুবিধা নেই, এরকম করে চলবে। তো যার জন্য আমি এটার সাথে কোনো রকম রেজিস্ট্যান্স থাকবে, এক্সটার্নাল কোনো রেজিস্ট্যান্স আমি কানেক্ট করলাম না, ঠিক আছে। কিন্তু সেম জিনিস যদি ধরো একটা ভোল্ট মিটারের ক্ষেত্রে হয়, তো ভোল্ট মিটারের ক্ষেত্রে আমি কি করি, ভোল্ট মিটারে ওখানেও মনে করো একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আছে। হুম, ওখানেও এরকম একটা এনএস ম্যাগনেট রয়েছে, তার ভেতরে মনে করো এরকম একটা কয়েল আছে, সেই কয়েলটা এরকম ঘুরে, সে একই একই অ্যারেঞ্জমেন্ট, জাস্ট একই অ্যারেঞ্জমেন্ট, আমি কাঁটাটা আনাচ্ছি না। বা শুধু এটুকু দেখো যে ভোল্ট মিটারকে আমরা কি করছি, প্যারালালে কানেক্ট করছি। অর্থাৎ আমার এই যে দুটো টার্মিনাল, মানে এই একটা টার্মিনাল আর এই একটা টার্মিনাল, ভোল্ট মিটারটাকে লাগাচ্ছি প্যারালালে। অর্থাৎ এই যদি আমার ধরো এরকম রেজিস্ট্যান্স আছে, সার্কিটের সঙ্গে এভাবে কানেক্ট করা আছে, তাহলে আমি যেটা করছি, সিম্পলি দেখো এইটার সাথে সিম্পলি প্যারালালে কানেক্ট করছি রেজিস্ট্যান্সটা, মানে মিটারটাকে, ভোল্ট মিটার যদি হয়। এবার এইখানটা মনে করো তুমি 200 ভোল্ট দিয়েছো,
তো যেটা কালকে আমি কথাটা বলছিলাম, সেই 200 ভোল্টটা কি হবে, দেখো এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসেও 200 ভোল্ট আসবে, আবার এটা প্যারালালে কানেক্টেড করা, অর্থাৎ মিটারটার অ্যাক্রস এখানেও দেখো 200 ভোল্ট আসবে, তাই না? তাহলে যদি এখানেও 200 ভোল্ট আসে, ওখানেও 200 ভোল্ট আসে, এইখানটা 200 ভোল্ট হলে প্রবলেম নেই, সেই 200 ভোল্টের কারেসপন্ডিং কারেন্ট এখান দিয়ে দৌড়বে। কিন্তু 200 ভোল্ট যদি এই টার্মিনাল আসে, প্রথম কথা যদি আমি এখানে হাই রেজিস্ট্যান্স না দিই, এই 200 ভোল্ট এসে এই কয়েলটাকে প্রথমেই যেটা কোথাও পুড়িয়ে দেবে, এই টোটাল কয়েলটাকে পুরো একদম জ্বালিয়ে দেবে। আর দ্বিতীয় আরেকটা যে মানে রেজিস্ট্যান্সটা হাই দিতেই হবে, তার কারণটা কি সেটা আমরা গতদিন দেখে নিয়েছি, যে কারণ কি কারণে এরকমটা করতে হলো। মানে আমি যদি এখানটা কোন রকম রেজিস্ট্যান্স না দিই, তাহলে কি হবে, এই 200 ভোল্টের যে কারেন্টটা আসছে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আর যাবে না। এই রেজিস্ট্যান্স যদি খুব কম হয় তাহলে কারেন্ট কিছুটা এদিক দিয়েও কারেন্ট পাস করে যাবে। সেইটা যাতে না করতে পারে, তার জন্য আমি এখানে আমার রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট এভাবে কানেক্ট করে দিলে হবে না, যেটা করতে হবে যে এর যে দুটো টার্মিনাল আছে, এই টার্মিনাল দুটোর মাঝখানে একটা হিউজ রেজিস্ট্যান্স প্রোভাইড করতে হবে। আমি একটা জায়গা দিয়ে দিচ্ছি, দু জায়গায় দিচ্ছি না, ধরো এই জায়গাটা দিচ্ছি আমি, এটা ডাইরেক্ট থাক। আর এইখানটায় হিউজ একটা রেজিস্ট্যান্স কানেক্ট করো, এইখানে খুব হাই ওহমের রেজিস্ট্যান্স এইখানটা আমি দিয়ে রেখেছি। তাহলে কি হবে দেখো, এই যে হাই ওহমের যদি রেজিস্ট্যান্স দিয়ে রাখি, কারেন্টটা এইখান দিয়ে যখন আসবে, আজ থেকে দেখবে হিউজ হাই রেজিস্ট্যান্স রয়েছে, তখন কারেন্টটা চাইবে না এই দিক দিয়ে আসতে। এতটাই হাই রেজিস্ট্যান্স কারেন্টটা এই দিক দিয়ে আসতে যাবে না, কারেন্ট পুরোটাই চাইবে এই দিক দিয়ে চলে যেতে, যেটা আমাকে করতে হবে। অর্থাৎ বেসিক্যালি একটা ভোল্ট মিটারের সঙ্গে একটা অ্যামিটারের পার্থক্য হলো ভেতরে যে গ্যালভানোমিটার অ্যারেঞ্জমেন্টটা সেটা সেম আছে। এবার এই যে কারেন্ট ক্যারিং কয়েল অর্থাৎ মুভিং কয়েলটা, অ্যামিটারের ক্ষেত্রে কি করছি, কারেন্টটাকে পাস করিয়ে দিচ্ছি, কোন রকম সিরিজ রেজিস্ট্যান্স আমি দিচ্ছি না। কারণ আমি যদি আবার এখানে ধরো সিরিজ ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে, তাহলে কি হবে, কারেন্টটা যেতে গিয়ে এই একটা রেজিস্ট্যান্স আবার এই একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্সে কারেন্ট কমে যাবে। কাজে সেইটা করা যাবে না, এখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া যাবে না। অর্থাৎ মিটারের ভেতরে যেন কোনো রেজিস্ট্যান্স না থাকে, অ্যাজ লো অ্যাজ পসিবল। বাস্তব ক্ষেত্রে এই যে কয়েলটা আছে মুভিং কয়েলটা, হ্যাঁ, এই মুভিং কয়েলের একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স থাকে, খুব কম হলেও থাকে, আমি কালকে বলেছিলাম প্রায় ধরো 0.2 ভোল্ট অর্ডারে হলেও থাকে, 0.2 ওহম মানে এই রেঞ্জে হলেও থাকে আর কি। 0.2 হোক, 0.5 হোক, ম্যাক্সিমাম 1 ওহম হোক, 1 ওহম অনেক বেশি হয়ে গেল, 1 ওহমও থাকে না, অনেক কম থাকে। তো একদম তুমি নেগলেক্ট করতে পারো না, সেই কারণে একটুখানি থাকবেই, তাও যতটা কম করা যায়। কিন্তু ভোল্টমিটারের ক্ষেত্রে তোমাকে এইখানটায় হিউজ রেজিস্ট্যান্স দিতে হবে। থিওরিটিক্যালি এখানটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স দিতে পারলে সব থেকে ভালো হয়। এখানটা যদি আর ইকুয়াল টু ইনফাইনাইট করে দাও, তাহলে একটুও কারেন্ট এদিকে ঢুকবে না, ইনফাইনাইট রেজিস্ট্যান্স ওই থাকে। একদম ইনফাইনাইট করা পসিবল না, একটু যদি কারেন্ট না ঢোকে তাহলে এই কয়েলটা আর ঘুরবে না। ঠিক আছে, যদি তুমি একটুও কারেন্ট ভেতরে না ঢোকে না, তাহলে কয়েলটাই আর ঘুরবে না। কারণ কয়েলটা ঘোরাতে এই যে কাঁটাটাকে তো তোমাকে একটা ডিফ্লেকশন টর্ক দিতে হবে। ডিফ্লেকশন টর্ক দিতে হলে এই কয়েলের ভেতর দিয়ে খুব অল্প কারেন্টটা হলেও তোমাকে পাস করাতে হবে। সেই জন্য এই রেজিস্ট্যান্সটা তুমি কোনো ইনফাইনাইট দিতে পারো না। হ্যাঁ, যতটা পারা যায় ম্যাক্সিমাম দিতে হবে। তার মানে আমি এটুকু বুঝলাম যে ভোল্ট মিটার মানে হচ্ছে গ্যালভানোমিটার প্লাস হিউজ রেজিস্ট্যান্স সিরিজে, আর অ্যামমিটার মানে এটা বুঝলাম যে শুধু গ্যালভানোমিটার উইথ জিরো রেজিস্ট্যান্স ইন সিরিজ। ঠিক আছে, বেসিক দুটো পার্থক্য হলো এইটা। এরপর এতক্ষণ অব্দি ঠিক ছিল, আচ্ছা এই অব্দি কারো বুঝতে অসুবিধা নেই আশা করি, কালকের গুলোই বলেছি মোটামুটি। ওকে, তো এরপরে হচ্ছে যে আমাদের যেটা এই চ্যাপ্টারের বিষয়বস্তু, সেটা হচ্ছে আমি অ্যামমিটার এবং ভোল্টমিটারের ইন্টারনাল ব্যাপারটা আমি পড়লাম, যে অ্যামমিটার ভেতরে কি আছে না, পাশ দিয়ে একটা গ্যালভানোমিটার রয়েছে, এবং এই যে কয়েলটা আছে সেই কয়েলের ভেতর দিয়ে কারেন্টটা পাস করানো হচ্ছে। ভোল্টমিটারে কি বললাম না, এখানেও একটা পার্মানেন্ট ম্যাগনেট হোক বা এমআই হোক, যে কোনো টাইপের হোক, একটা গ্যালভানোমিটার রয়েছে, এবং তার সাথে একটা হিউজ সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, যাতে করে এইদিকে সেভাবে কোনো কারেন্ট এই দিক দিয়ে না ঢুকতে পারে। এই অবধি বুঝেছি। এরপরে সমস্যাটা তৈরি হবে। সমস্যাটা কোথায় তৈরি হবে দেখো, ধরো তুমি একটা সিম্পলি তুমি একটা অ্যামমিটার বানিয়েছো, হ্যাঁ, সেই অ্যামমিটারের ভেতরে মনে করো একটা ওরকম একটা মুভিং কয়েল আছে, যে কয়েলটার ভেতর দিয়ে কিন্তু কারেন্টটা পাস হচ্ছে। ঠিক আছে, এইটার ভেতর দিয়ে পাস হচ্ছে। আর তুমি কি করেছো কি,
এই অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করেছো একটা সার্কিটে। এবার ধরো কথার কথা বলছি, এইখান দিয়ে মনে করো 30 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। 30 অ্যাম্পিয়ার মানে কোনো ধারণা আছে তোমাদের? 30 অ্যাম্পিয়ার মানে মারাত্মক হিউজ একটা অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার মানে, তো ধরো 30 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো হচ্ছে। ফ্লো হওয়ার সময় এইটা একটা এমনই রেজিস্ট্যান্স যে 30 অ্যাম্পিয়ারটাকে ও সহ্য করতে পারবে। গরম তো হবে, অবশ্যই গরম হবে, কিন্তু গরম হলেও ও সহ্য করতে পারবে, সেটা সেরকমই রেজিস্ট্যান্স। কিন্তু মুশকিল হচ্ছে এই যে মিটারটা আছে, অ্যামমিটারটা, তার ভেতরে কি আছে না, তার ভেতরে খুব পাতলা একটা এই যে কারেন্ট ক্যারিং কয়েলটা, এটা খুব পাতলা সরু একটা কয়েল। মানে তোমাদেরকে যদি দেখাই, ধরো একটা অ্যামমিটারে কয়েল দেখাচ্ছি, দাঁড়াও, সেরকম কারেন্ট নিয়ে ছবি পাচ্ছি না, একটা ছবি দেখাতে পারি, দেখাচ্ছি। এই ছবিগুলো পাওয়া খুব শক্ত, অ্যানালগ ছবি সত্যি পাওয়া শক্ত, নাহলে তোমাকে আমি দেখাতে পারতাম এইখানটায়। কয়েকদিনে তো আসার কথা। টিউটোরিয়াল থেকে ছবিগুলো চলে আসছে। যাই হোক, মানে এই ছবি তোমাদের আর একদিন দেখিয়েছি আমি। তো এই ভেতরে দেখো সে সরু সরু স্প্রিং, আবার দেখো এই যে মুভিং কয়েল, যেটাকে অ্যারো দিয়ে দেখাচ্ছে, এটা ম্যাগনেটে দেখাচ্ছে, স্প্রিং দেখাচ্ছে, মুভিং কয়েল যেটা দেখাচ্ছে দেখো, সে মুভিং কয়েলটা যেটা অতটা সরু কয়েল, তো ওই সরু তারের ভেতর দিয়ে যদি এইরকম ধরো এরকম 20 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, হুম, এই বা 30 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তাহলে প্রথমেই যেটা হবে, কয়েলের ভেতর দিয়ে কারেন্ট তো যাবে, ঠিক আছে, তারপর কয়েলটা পুড়ে যাবে একসময়। অর্থাৎ কয়েলটা একসময় পুরো একদম পুড়ে যাবে, ঠিক আছে। তো এমন কোন উপায় আছে যে যাতে কয়েলের এই পুড়ে যাওয়ার প্রবণতাটাকে কমানো যায়? দেখো ভালো করে ব্যাপারটা, অ্যামমিটারকে তুমি প্যারালালে লাগাতে পারবে না, অ্যামমিটারকে তোমায় সিরিজেই লাগাতে হবে। অর্থাৎ যদি সে 30 অ্যাম্পিয়ার কেন, 50 অ্যাম্পিয়ার অব্দিও যদি সে মাপতে যায়, তাহলে সে 50 অ্যাম্পিয়ারকে অ্যামমিটারের ভেতর দিয়েই পাঠাতে হবে, কারণ এটাকে তো সিরিজে কানেক্ট করতে হয়। আবার ওই 50 অ্যাম্পিয়ার যদি অ্যামমিটারের ভেতর যে কয়েলটা রয়েছে তার ভেতর দিয়ে যদি যেতে চায়, কয়েলটাকে পুড়িয়ে দিতে পারে। আমি বলছি না 50 অ্যাম্পিয়ার মানে হিউজ। তখন উপায় কি? তখন বলছে যে উপায় একটাই, ভেতরে একটা শান্ট কানেক্ট করো। শান্ট মানে কি? একটা শান্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ প্যারালাল পাথ দাও। মানে যেটা বলতে চাইছে যে অ্যামমিটারের, ধরো অ্যামমিটারটাকে নিয়ে আসি আগে, এটাকে ক্লিয়ার করে দিই। ধরো বলছে যে আমার সার্কিটটা আমাকে করতে কি হবে, না আমাকে এইখান থেকে মনে করো একটা এরকম সার্কিট রয়েছে, সেই সার্কিটের ভেতর দিয়ে মনে করো 30 অ্যাম্পিয়ার ফ্লো করবে। 30 অ্যাম্পিয়ার আমাকে কিন্তু মেজার করতে হবে এই মিটারটায়। কিন্তু বলছে এই যে কয়েলটা আছে না, এই কয়েলটার ভেতর দিয়ে বলছে কিন্তু খুব বেশি অ্যাম্পিয়ার পাঠানো যাবে না। তাহলে তোমার কি, তাহলে দুটো কাজ একসঙ্গে করবে কি করে? তখন বলছে এক কাজ করো, এই যে কয়েলটা আছে, এই কয়েলটা একটা যেমন আছে থাক, আরেকটা খুব ছোট্ট একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দাও, দিয়ে সেইটা এই টোটালটার সাথে কানেক্ট করে দাও। তাহলে ব্যাপারটা হবে কি, তাহলে এইখান দিয়ে এই যে 30 অ্যাম্পিয়ারটা ফ্লো হচ্ছে, ধরো এখান দিয়ে আমি কথার কথা বলছি, ধরো এখান দিয়ে দেখাচ্ছে আমার 30 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তো এই 30 অ্যাম্পিয়ার ধরো সেরকম এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে, দিয়ে যেতে গিয়ে দেখবে দুটো রাস্তা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। এবার
কেন দুটো রাস্তা? কারণ দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আর ভেতরে এই যে কয়েলটা রয়েছে সেই কয়েলের একটা রেজিস্ট্যান্স, দুটোই খুব অল্প, এটাও খুব ছোট, মানে আরটাও খুব, এই আরটাও খুব ছোট, এটাও খুব ছোট, কিন্তু ও দেখবে যাওয়ার দুটো পাথ, এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা। তাহলে যদি তুমি এইখান দিয়েই যদি এইটা না দাও, তাহলে তুমি পুরো কারেন্টটাই যদি 30 অ্যাম্পিয়ার এইটার ভেতর দিয়ে যায়, তাহলে কয়েলটা কিন্তু ভেতরে যে কয়েলটা আছে ওটা পুড়ে যাবে। তখন উপায় বলছে যে ওইরকম না করে দুটো প্যারালাল পাথ করে দাও, অর্থাৎ এই দিক দিয়ে কিছু কারেন্ট চলে যাক, এই দিক দিয়ে কিছু কারেন্ট চলে যাক। ধরো কথার কথা বলছি, এখান দিয়ে যে 30 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল, তুমি একটা এমন অ্যারেঞ্জমেন্ট করলে যে এদিক দিয়ে গেল মাত্র 3 অ্যাম্পিয়ার, আর 30 থেকে 3 বাদ দিলে বাকি 27 অ্যাম্পিয়ার গেল এইখান দিয়ে, দিয়ে দুজনে আবার এখানে মিক্স খেয়ে যাবে, মানে আবার 27 আর 30 হবে, আবার 30 অ্যাম্পিয়ার এদিকে দৌড়বে। অর্থাৎ 30 অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং 3 অ্যাম্পিয়ারকে আমি এর ভেতর দিয়ে পাঠাতে বাধ্য করছি। যখনই দেখবে, তো মানে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি করা পসিবল হয়, তো যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তুমি করতে পারো, তখন দেখবে তোমার এই চিন্তাটা আর নেই, একেবারেই নেই। সেক্ষেত্রে কয়েলটাও পুড়বে না, কয়েলটা সাফিসিয়েন্ট ডিফ্লেকশন টর্ক পাবে, এবং বাকি যা হওয়ার হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে কারো প্রশ্ন আছে কোনো, যে এই ব্যবস্থার সম্পর্কে কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন অ্যারাইজ করার কথা, বলো। এই জায়গাটা কোনো একটা প্রশ্ন মনে অ্যারাইজ করছে না? সবারই একটা মনে প্রশ্ন আসার কথা, যে স্যার এটা কিরকম হলো? আপনি বলেছিলেন অ্যামমিটারকে সিরিজে কানেক্ট করবেন, আবার মিটারের সাথে একটা রেজিস্ট্যান্স প্যারালাল দিয়ে দিলেন। এর কোনো উত্তর আছে কারো কাছে? জাস্ট একটু বলো। না স্যার, বুঝতে পারছি না। না স্যার, বলুন স্যার। মানে ব্যাপারটা মাথায় মানে এটা তো একটা চিন্তা এসছে, যে অ্যামমিটার ভেতর দিয়ে আমি 30 অ্যাম্পিয়ার পাঠাচ্ছিলাম, ও এখানে 30 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল, তাই তো? এই জায়গাটা 30 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল। এবার কিন্তু 30 অ্যাম্পিয়ার যেই পাঠাতে গেলাম, সাপোজ তোমার কয়েলটা পুড়ে গেল, তখন বলছি যে আমি এক কাজ করো, এখান দিয়ে 30 অ্যাম্পিয়ার আর পাঠানো যাবে না, একদমই পাঠানো যাবে না, তুমি একটা প্যারালাল পাথ দিয়ে দাও। তাহলে কি হবে? ধরো এমন একটা প্যারালাল পাথ করে দিলে যে এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার গেল, বাকি 27 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল। তাহলে এইরকম অ্যারেঞ্জমেন্টে কোনো সমস্যা আছে কি? প্রথমে যেটা সমস্যা, যে অ্যামিটার ভেতর দিয়ে 30 অ্যাম্পিয়ার যাচ্ছিল, সেখানে স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, হুম। এটা যে কোয়েলের আমরা মাপতে চাইছি 30 অ্যাম্পিয়ার, হুম। ওইটাই কিন্তু প্রশ্ন। কোয়েলের মধ্যে দিয়ে দিয়েছে 3 অ্যাম্পিয়ার। হুম। সেই ওইটাই জন্য প্রশ্ন। আমরা তখন আমরা রেঞ্জে মানে দেখে নিতে হবে যে জিরো হ্যাঁ, পয়েন্ট ওয়ান মিলি অ্যাম্পিয়ার মানে এক অ্যাম্পিয়ার বা ঠিক 2 অ্যাম্পিয়ার, একটা রেঞ্জ তৈরি করে নিতে হবে। ঠিক ঠিক, ওইটাই হচ্ছে উত্তর। মানে ও যেটা বলতে চাইছে, ধরো আমি একটা এরকম একটা অন্য একটা মিটার নিয়ে আসছি, তাহলে ভালো হবে। ধরো এই মিটারটা নিই, আমি বলছি ব্যাপারটা কি। মানে এইটাই অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা দাঁড়াবে। যে প্রবলেমটা হচ্ছে যে আমি করছিলাম কি, যে আমি আমার কাছে ছিল হচ্ছে ধরো একটা পার্টিকুলার ইয়ে ছিল, তাই কানেক্ট করেছি আমি, ঠিক আছে। এবার আমার কাছে যখন আগে আমার 30 অ্যাম্পিয়ার যাচ্ছিল, তখন আমাকে 30 অ্যাম্পিয়ার, ধরো এখানে 30-এর কাঁটা আছে, এই জায়গাটা 30 লেখা আছে, তাহলে এইখানে কাঁটাটা এই জায়গায় দাঁড়াচ্ছিল 30 অ্যাম্পিয়ার। এখন তো যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে কাঁটাটা তো এখন এই জায়গায় দাঁড়াবে, কাঁটা তখন তাহলে এই জায়গায় দাঁড়াবে। তাহলে তাদের সেটা তাহলে কি করে হবে? কাঁটাটা এই জায়গায় দাঁড়াবে, তখন কি কোনো উপায় আছে যাতে কাঁটাটা এইখানে দাঁড়িয়ে কাঁটাটা আবার এখানেই দাঁড়াতে বাধ্য হয়? কোনো উপায় জানা আছে? একটু একটু বুদ্ধি ভাবো, পেয়ে যাবে, জাস্ট একটু ভাবো। যে আগে 30 অ্যাম্পিয়ার ছিল, কাঁটাটা এখানটায় দাঁড়াচ্ছিল, এখন একটা প্যারালাল পাথ করে দিয়েছি, তো প্যারালাল পাথ করে দেওয়ার জন্য হয়েছে কি, 3 অ্যাম্পিয়ার এখন 30 যাচ্ছে না, 30 থেকে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, অথচ আমাকে 30 অ্যাম্পিয়ার দেখাতে হবে এখানটায়। কারণ এই কেউ আমাকে মানবে না যে আমি বাইরে একটা রেজিস্ট্যান্স দিয়েছি, কাউকে দাবি করতে পারো না যে অ্যাকচুয়ালি ওটা 30 অ্যাম্পিয়ারই যাচ্ছে, বাইরে দিয়ে 27 চলে যাচ্ছে, তাই ওখানে 3 দেখাচ্ছে, ওভাবে হবে না, গ্রাহ্য করবে না কেউ। 30 যাচ্ছে, আমাকে যেন, আমি ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট করেছো না করেছো আমার দেখার দরকার নেই, আমার এইখানটা যেন 30 দেখায়। তাহলে তুমি তখন কি করবে? একটু ভাবো, খুব সোজা। সেটা তো বলছি যে কম্পারিজন করবা, না সেটা যে দিতে, সান। না না, ফান্ড হ্যাঁ, বলুন ফান্ড বলুন। ফান্ড ফান্ড আর লাগবেই না। এমন কিছু একটা ভাবো যেটা খুব ইজিলি ওটা করা যায়। কিচ্ছু না, এইখানে একটা স্প্রিং আছে না, স্প্রিংটাকে লুজ করে দাও। অর্থাৎ স্প্রিংটা এখন টাইট দেওয়া আছে বলে ওর 3 অ্যাম্পিয়ারের জন্য যে ডিফ্লেকশন টর্ক,
সেই ডিফ্লেকশন টর্ক অনুযায়ী 3 অ্যাম্পিয়ারের ডিফ্লেকশন টর্ক আর স্প্রিংটাকে যে টাইট দেওয়া আছে তার জন্য কাঁটাটা 3 দাঁড়াচ্ছে। তুমি যদি ডিফ্লেকশন টর্কটাকে কমিয়ে দাও, ছোট করে দাও, অর্থাৎ স্প্রিংটাকে লুজ করে দাও, কাঁটা তখন এরকম জায়গায় চলে যাবে। স্প্রিংটাকে একটু লুজ করলেই তো কাঁটা ডান দিকে আরো ঠেলবে। সবাই ব্যাপারটা ক্লিয়ারলি ধরতে পেরেছে আমি কি বলতে চাইছি? যখন তুমি স্ক্রুটা ঘুরিয়ে স্প্রিংটাকে আস্তে আস্তে লুজ করতে শুরু করো, স্প্রিংটাকে লুজ করে দাও যাতে কাঁটাটাই 30-এর ঘরে গিয়ে থাকে, অর্থাৎ যাচ্ছে এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার, বাট কাঁটাটা দাঁড়িয়েছে 30। ব্যাস, তোমার কাজ কমপ্লিট। এইভাবেই মিটারে ক্যালিব্রেশন করা হয়। প্রথম দিন ক্যালিব্রেশন বলে একটা টার্ম বলেছিলাম, এটাই হচ্ছে সেটা। অর্থাৎ আমার যে অ্যাম্পিয়ারটা যাচ্ছে পার্টিকুলারলি ওইটাই দেখাচ্ছে, তাহলে স্প্রিংটাকে একটু হালকা 19-20 অ্যাডজাস্ট করতে হবে। তো সেই কাজটা আমি এইভাবে করতে পারি। তার মানে আমি করছি কি, যে কোনো অ্যামিটারের ভেতরে একটা করে শান্ট লাগাচ্ছি এবং শান্ট লাগিয়ে বাধ্য করছি যাতে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা এই শান্ট রেজিস্ট্যান্সের উপর দিয়ে চলে যায়। মিটারের ভেতরে যে কয়েলটা, পুরো কারেন্টটাকে আমি ওর ভেতর দিয়ে পাঠাবো না। পাঠালে কয়েলটা গরম হবে, কয়েলটা বেশি দিন আর চলবে না। হ্যাঁ, তাতে যদি আমার কম কারেন্ট যায় তার জন্য কম ডিফ্লেকশন টর্ক তৈরি হবে, মানছি। আমি স্প্রিংটাকেও কমিয়ে দেবো না, আমার ডিফ্লেকশন টর্ক যদি কম তৈরি হয় আমি কন্ট্রোল টর্ক যেটা ওটাকেও কমিয়ে দেবো, মানে স্প্রিংটাকে লুজ করে দেবো। তাহলেই কাঁটা আবার যেমন 30-তে দাঁড়ানো 30-তে দাঁড়িয়ে যাবে। এইভাবেই যে কোনো মিটার বানানো হয়। অর্থাৎ একটা যে আমি অ্যামিটারের কথা বলছি, অ্যামিটারের ক্ষেত্রে কি করা হয়, অ্যামিটারের সাথে প্যারালালি অ্যামিটারের ভেতরে একটা শান্ট পাথ এরকম দেওয়াই থাকে, মানে যে ম্যাক্সিমাম কারেন্টটা যার উপর দিয়ে ফ্লো হয়ে যাবে। আর খুব অল্প পরিমাণ কারেন্ট অ্যাকচুয়ালি কয়েলের ভেতর দিয়ে যাবে, যে কয়েলের জন্য ওই জন্যই মানে খুব অল্প পরিমাণ কারেন্ট গিয়েই কাঁটাটা কিন্তু অনেকটা নড়ে যায়। সেই জন্যই ওখানকার স্প্রিংটা প্রচন্ড লুজ, নরম স্প্রিং একদম। সেই কারণেই ওখানকার যে মুভিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা প্রথম দিন আমি পড়িয়েছিলাম, মানে যে মুভিং অ্যারেঞ্জমেন্ট গুলো যেগুলো থাকে, তো সেই জিনিসগুলো এইগুলো দরকারটা ওই জন্য। অ্যাকচুয়ালি আমরা করবো কি, মিটারে অ্যামিটার যদি হয় তাহলে মিটারের ভেতর দিয়ে কম কারেন্ট পাঠাবো, বাইরে দিয়ে একটা শান্ট থাকবে তার ভেতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট আমার যাবে। এরপরে হাসিউল যেটা বলছিল যে যদি আমার রেঞ্জ এক্সট্রা আলাদা করতে হয়, যে ধরো এটা 30 মিটার, এটা ধরো 30 অ্যাম্পিয়ার অব্দি দেখায়, তাকে আমি 60 অ্যাম্পিয়ার করতে চাই, তখন বাইরে এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করতে হবে। এবার কিভাবে কি চেঞ্জ করবো না করবো সেইটাকে আমি পরে বলছি। তো মোট কথা, একটা মিটার আমি বাজারে কিনছি মানে আমাকে জেনে নিতে হবে, যারা ধরো একটা অ্যামিটার কিনছি, তোমার চোখের সামনে ভেসে উঠবে যে অ্যামিটারের ভেতর দিয়ে কিন্তু পুরো কারেন্টটা অ্যাকচুয়ালি অ্যামিটারের কয়েলের ভেতর দিয়ে পুরো কারেন্টটা পাস করছে না। ওর ভেতরে মিটারে আমি দেখতে পাচ্ছি না, ওই মিটারের ভেতরেই একটা শান্ট লাগানো আছে, ম্যাক্সিমাম কারেন্টটা ওর ভেতর দিয়ে পাস করে যায়, আর খুব অল্প পরিমাণ কারেন্ট কয়েলের ভেতর দিয়ে যায়, যে কয়েলটাকে নড়িয়ে 30-এ দেখায়। যেটা অ্যাকচুয়াল যাচ্ছে বাইরে দিয়ে তার তার সঙ্গে ওটা অ্যাডজাস্ট করা আছে, যে এত গেলে এত দেখাবে, সেই ব্যবস্থাটা ভেতরে করা আছে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে। একইভাবে আমি যদি ভোল্ট মিটারের কথা ভাবি, ভোল্ট মিটারও কিন্তু সেম প্রবলেম হতে পারে। সেম প্রবলেমটা কি না, সেম প্রবলেমটা হচ্ছে যে আমি যে ভোল্ট মিটারের কথা বলছি আর কি, মানে এই যে আগের ছবিটা মানে দেখালাম, এই ছবিটা, এইটাই, এই ছবিটা আমি আগেই বললাম যে আমি যদি এই হাই রেজিস্ট্যান্সটা না দিই, এই হাই রেজিস্ট্যান্স যদি আমি একদমই না দিই, তাহলে কি হবে, হিউজ এই 200 ভোল্টেজের কয়েলটাকে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেবে, তার রিডিং তো উল্টো পাল্টা দেখাবে। সেই জন্য আমাকে এইখানে একটা প্রচন্ড হাই রেজিস্ট্যান্স দিতে হবে, এবং এই যে হাই রেজিস্ট্যান্সটা আমি দিচ্ছি সেইটার জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট এইখান দিয়ে পাস করবে, অর্থাৎ ডিফ্লেকশন টর্কটা খুব কমে যাবে। বুঝতে পারছো, খুব লো অ্যামাউন্টে কারেন্ট দিয়ে পাস করছে, কারণ হাই রেজিস্ট্যান্স লাগিয়েছে মানে কি, এই সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ধরো এদিক দিয়ে বা এদিক যেদিকে কারেন্টটা যাক, যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার অ্যামাউন্টটা কিন্তু খুব অল্প, তার জন্য ডিফ্লেকশন টর্কটা অতি অল্প। কাজেই এর সঙ্গে স্প্রিংটা লাগাচ্ছ, স্প্রিংটাকেও অতটাই লুজ করে দিতে হবে, যাতে 200 ভোল্টের কারেসপন্ডিং 200 কাঁটা, এদিকে 200 লেখা থাকে, তাহলে 200 ভোল্টের কারেসপন্ডিং 200 কাঁটায় দাঁড়ায়। যে কোনো মিটার এভাবে কনস্ট্রাকশন করা হয়, অর্থাৎ ভোল্ট মিটারের ভেতরে তোমার একটা হাই সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া হয়। হ্যাঁ, এবার পুরো যদি একদম ভীষণ হাই দিয়ে দাও, যে ভেতরে কারেন্ট ঢুকতেই পারছে না, ডিফ্লেকশন টর্ক তৈরি হতে পারছে না কাঁটাকে নড়ানোর জন্য, তাহলে তো হবে না। কিছু পরিমাণ কারেন্ট তোমাকে ভেতরে ঢোকাতেই হবে, ওইটুকু এরর থাকবেই, নেগলিজিবল, যেন তোমাটা নেগলেক্ট করা যায় সেই রকম রেঞ্জেই তোমাকে দিতে হবে। কিছু পরিমাণ কারেন্ট এর ভেতর দিয়ে তুমি পাঠিয়ে দেবে,
যাতে করে ও সাফিসিয়েন্ট ডিফ্লেকশন টর্কটা তৈরি করে কাঁটাটা নড়ার মতো, ব্যাস। তারপর ওইটুকু রেখে তারপর তুমি এখানে যত খুশি রেজিস্ট্যান্স যত অবধি দেওয়া যায় দিয়ে দেবে, ব্যাস। তাহলে তোমার ভোল্টমিটার রেডি। তাহলে কি হলো, ভোল্টমিটার মানে একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা, আর অ্যামমিটার মানে বেসিক্যালি সিরিজে জিরো রেজিস্ট্যান্স কানেক্ট করা, কিন্তু প্যারালালে একটা, এই গ্যালভানোমিটারের সাথে প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটা আমি এই স্লাইডটায় বললাম, এই জায়গাটায় বললাম যে এক্ষেত্রে আমার অ্যামমিটার মানে হচ্ছে বেসিক্যালি গ্যালভানোমিটার প্যারালাল উইথ শান্ট রেজিস্ট্যান্স আরএসএইচ। তো এই হচ্ছে আমার অ্যামমিটার এবং ভোল্টমিটারের বেসিক কনসেপ্ট। এরপরে আমাদেরকে জানতে হবে রেঞ্জ এক্সটেনশন, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং যে কোনো পরীক্ষাতেই আসে, খুবই ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এটা রেঞ্জ এক্সটেনশন। তো রেঞ্জ এক্সটেনশন মানে কি, রেঞ্জ বাড়ানো। ধরো একটা মিটার আমি নিয়ে এলাম, একটা ভোল্টমিটার নিই, ধরো এই ভোল্টমিটারটা নিই, তো এই ভোল্টমিটারটা কি করতে পারে, বাজার থেকে যখন তুমি যখন কিনবে তখন কি জানবে এটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ অব্দি মাপতে পারে? না দেখো, মোটামুটি এটা প্রায় এইটা কিছু লেখা নেই তো, অ্যাকচুয়ালি 50, মানে প্রায় 50 ভোল্ট থেকে 300 ভোল্ট অব্দিও মাপতে পারে। তো 300 ভোল্ট অব্দি মাপতে পারে, ঠিক আছে। তাহলে একটা সার্কিট তুমি একে কোথায় ইউজ করবে, যেখানে মনে করো একটা এরকম ভোল্টেজ রয়েছে, ধরো তুমি ডাইরেক্ট একটা ভোল্টেজটাই মাপছো, তো ডাইরেক্ট মনে করো মিটারটাকে একদম লাগিয়ে দিয়েছো, অর্থাৎ এই যে ইএমএফ সেলটা আছে তার সাথে তুমি দেখো ভোল্টমিটারটাকে প্যারালালে লাগিয়েছো। এটা কিন্তু এই সার্কিটটা দেখো না, ইএমএফ এর অ্যাকচুয়াল সার্কিট হচ্ছে বাইরের দিকে আছে, এই ব্যাটারিটাকে তুমি বাইরের দিকে ইউজ করবে। আর ব্যাটারি ভোল্টেজটা মাপার জন্য ব্যাটারির সাথে প্যারালালে তুমি তারপরে জাস্ট প্যারালালে কানেক্ট করেছিলে মিটারটাকে, ঠিক আছে। তো মনে করো এর মধ্যে তোমার 300 ভোল্ট দিয়েছো, 300 ভোল্ট যদি দাও তাহলে এর কাঁটাটা 300 ঘরে গিয়ে দাঁড়াবে, ভালো কথা, সেভাবেই তৈরি মিটারটা। এরপর যদি তুমি এটা দুম করে ধরো 300, 400, 600 ভোল্ট দিয়ে দিলে কি হবে, কেউ বলো তো কি হবে? যেটা মনে হচ্ছে সেটাই বলো। এই মিটারটায় মনে করো এবার আমি 600 ভোল্ট, এই ইএমএফটায় আমি 600 ভোল্ট দিয়ে দিয়েছি এখানটায়, তাহলে মিটারটার অবস্থা কি হবে কেউ একটু বলো, যা মনে হচ্ছে বলো না, যা মনে হচ্ছে বলো, ভুলো। পুড়ে যাবে। একদম হুম। ওটাই হবে, পুড়ে যাবে। অর্থাৎ এই মিটারটা 300, মানে ওকে বলেই দেওয়া আছে যে তুমি কিন্তু একে এই 0 থেকে 300 ভোল্ট এই পাল্লার মধ্যে ইউজ করতে পারবে। আমি ওকে যদি 300 ভোল্টের বেশি দিই, কাঁটাটা তো একে নড়তে পারবে না, কাঁটাটা এইরকম জায়গায় দেবে ঠেকে যাবে, কাঁটা ধর আরো নড়তে চাইলো, এবার কি হয়, এই কাঁটাটা এর বেশি যেতে না পারে না, এখানে একটা অলরেডি স্টপার থাকে, আর কাঁটাটা এইখানটা এসে ঠেকে যায়, এই ভেতর দিকে থাকে আর কি, দেখা যাচ্ছে না, এই ভেতর দিকে একটা স্টপার থাকে আর এখানে একটা স্টপার থাকে। এই কাঁটাটা দেখো এইখানটায় ভেতরে দেখা যাচ্ছে না, আড়ালে রয়েছে, এইখানটা এসে ঠেকে গেছে, ওই জন্য 0 থেকে নামতে পারে না। আবার ওদিকে একটা স্টপার থাকে, কাঁটার ওইখানে গিয়ে ঠেকে যাবে। এবার অথচ 600 ভোল্টের জন্য ডিফ্লেকশন টর্ক এই কাঁটাটার মধ্যে ভেতরে প্রডিউস হতে থাকবে, কয়েলটা আলটিমেটলি 600 ভোল্ট না সহ্য করতে পারে, ও শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, দেখবে মিটারটা সমস্যা খারাপ হয়ে গেছে। তো একটা মিটারকে যখন 0 থেকে 300 ভোল্ট বলে দিচ্ছে, তার মানে 300 ভোল্টের মধ্যে ইউজ করো, তার বেশি যদি দাও মিটারটা নষ্ট হবেই হবে। তো আমার কাছে মনে করো এখন মিটার নেই, আমার কাছে সিম্পলি ধরে নাও যে আমার কাছে সিম্পলি মিটার ফিটার কি নেই, আহ, অন্য কোনো মিটার নেই আমাকে, অথচ ব্যাটারি এইটা আমার 300 ভোল্ট নয়, আমার ধরো এটা 600 ভোল্ট, এটা 600 ভোল্ট, তাহলে 600 ভোল্ট অব্দি আমাকে মেজার করতে হতে পারে। তাহলে আমি এমন কি ব্যবস্থা নেব যা দিয়ে এই মিটারটা ইউজ করে আমি 600 ভোল্ট ইউজ করতে পারি? কারো কোনো একটু আইডিয়া আছে এই ব্যাপারটা সম্পর্কে যে কিভাবে করা যেতে পারে?
আমি তো বলবোই এটাই তো শেখানোর জিনিস, কিন্তু কারোর কোনো আইডিয়া আছে? তো ঠিক আছে চলো, প্রথম কথা হচ্ছে আমি 600 ভোল্ট দেবো, কিন্তু দেওয়ার প্রথমেই দেবো না, প্রথমে আমি 600 ভোল্ট দেবো না। আমি একটা জিনিস আগে স্টাডি করে নিয়েছি যে এই মিটারটা 300 ভোল্টের বেশি সহ্য করতে পারে না, ঠিক? অপরদিকে আমি আরেকটা জিনিস ইতিমধ্যে খেয়াল করেছি, যে সার্কিট থিওরিতে যেটা আমি খেয়াল করেছি, যে মনে করি এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, ধরো এরকম ভাবে কানেক্টেড। যদি এখানে আমি 600 ভোল্ট প্রোভাইড করি, ঠিক আছে, আর এইটা মনে করো যদি 20 ওহম হয়, এটা যদি 40 ওহম হয়, তাহলে যদি 600 ভোল্ট প্রোভাইড করি, দেখবো অটোমেটিক এটার একপাশে কত ভোল্টেজ আসবে বলো তো, বলো কত ভোল্টেজ আসবে? লিখেই দিলাম, এর একপাশে 200 ভোল্ট আসবে, আর এর একপাশে 400 ভোল্ট এসছে, কারণ এ হচ্ছে 20 ওহম, এ হচ্ছে 40 ওহম। তাহলে 600 ভোল্ট যদি প্রোভাইড করি, টোটাল 200 প্লাস 400 600 হয়, তো এর একপাশে আসবে 200 ভোল্ট, ওর একপাশে আসবে 400 ভোল্ট। যদি এইটা না হয়, যদি এটা না হয়, এইটা 30 ওহম হয় আর এটাও 30 ওহম হয়, তাহলে বলো তো এখানে কত কত ভোল্টেজ আসবে? যে পারবে সে বলবে না, যে পারবে সে বলবে না। 300 300 আর 300 বলেই দিল, যাই হোক। তাহলে দেখো যদি দুটোই, এটাও 30 ওহম দিই ওটাও 30 ওহম দিই, তাহলে এর একপাশেও 300 ভোল্ট আসবে, এর একপাশেও 300 ভোল্ট আসবে, তাই না? তাহলে এই এই ফান্ডাটাকে তুমি কাজে লাগাও। তুমি ভালো করেই জানো যে এই ভোল্ট মিটারের ভেতরে একটা হিউজ রেজিস্ট্যান্স আছে। তুমি অলরেডি জানো যে এর ভেতরে, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এর ভেতরে একটা হিউজ রেজিস্ট্যান্স ভেতরে রয়েছে। আমি ওকে বাইরে থেকে দেখতে পাচ্ছি না, দেখার দরকার নেই। আমি শুধু জানতে হবে যে হোয়াট ইজ, মানে এই রেজিস্ট্যান্স, এই মিটারটার রেজিস্ট্যান্সটা কত। তো তুমি ধরো কোম্পানির ম্যানুফ্যাকচারকে জিজ্ঞেস করে রেজিস্ট্যান্স কত, বা এই মিটারটার অপোজিটে মাল্টিমিটার ঠেকিয়ে দেখলে কত। তো দেখলে সাপোজ যে এই মিটারটা রেজিস্ট্যান্স হচ্ছে, ধরো আমি একটা অ্যাব্রাপ্ট বলছি, ধরো 150 মেগা ওহম, 150 ধরো 100 মেগা ওহম, মেগা ওহম, ঠিক আছে। এইটা হচ্ছে এই মিটারটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কোনটা? এইটা যেটা আমি আগের ছবিতে দেখালাম, এই যে এইটা এই রেজিস্ট্যান্সটা মিটারের সঙ্গে বললাম একটা হাই রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে ভেতরে ভোল্ট মিটারের সাথে। তো মনে করো ভেতরে ওই এই রেজিস্ট্যান্সটা হচ্ছে প্রায় হচ্ছে 100 মেগা ওহম, ঠিক আছে। তখন এবং এটা মাপ, মানে আমি মেজার করে দেখলাম, আইদার মেজারটা আমি বিভিন্ন ভাবে করতে পারি, কিভাবে করবো সেটা পরের মেথড। মোট কথা আমি যা হোক করে দেখলাম এর ভেতরে হচ্ছে 100 মেগা ওহম আমার রেজিস্ট্যান্স আছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেললো, আচ্ছা যদি আমার এইটা 100 মেগা ওহম হয়, এটা যদি আমার 100 মেগা ওহম হয়, আর এটাও যদি আমার 100 মেগা ওহম হয়, কারণ এটাও 100 মেগা ওহম, অর্থাৎ দুটো রেজিস্ট্যান্স যদি সমান হয়, তাহলে দুজনের একটা সমান ভোল্টেজ, সমান সমান ভোল্টেজ ভাগ হয়। এটা তো আমি দেখে নিয়েছি আগেই। তাহলে যদি এটাও 100 মেগা ওহম হয়, তাহলে এটাও যদি 100 মেগা ওহম হয়, সেক্ষেত্রে আমি 600 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে এর একরাশে 300 ভোল্ট পড়বে, এর একরাশে 300 ভোল্ট পড়বে। তুমি দেখলে বাহ, এটা বেশ ভালো মেথড তো। তো একটা কাজ করা যাক, মিটারটাকে না এই তারটা মাঝখানে কেটে দিই, কেটে এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাই। তার ভ্যালু কত দেবো? কেউ বলো তো কত দেবো, বলো। স্যার একই রেজিস্ট্যান্স দেওয়া। এক্স্যাক্টলি, এখানেও 100 মেগা ওহম দেবো। তাহলে দেখো এটাও যদি 100 মেগা ওহম হয়, আর এর তো 100 মেগা ওহম ফিক্সড ভেতরে আছেই, যদি হয় তাহলে আমি 600 ভোল্ট অ্যাপ্লাই করি, এর এক পাশে পড়বে 300 ভোল্ট, আর মিটারের এক পাশে পড়বে দেখো 300 ভোল্ট। তাহলে এবার সেফ সেফ, এবার মিটারটার বাঁক বেঁচে যাবে, কারণ যা ভোল্টেজ আমি 600 দিচ্ছি, একা মিটারটার এক পাশে পড়ছে না, এর এক পাশেও ভোল্টেজ পড়ছে, এর এক পাশেও ভোল্টেজ পড়ছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? তো
তো যদি এটা হয় তাহলে তুমি দেখো এই চিন্তা থেকে মুক্তি। এবার তুমি 600 ভোল্ট মেজার করতে পারবে। কিভাবে মেজার করবে যদি জিজ্ঞাসা করি, তখন বলবে যে এই মিটারের কাঁচটা আমি খুলবো, কাঁচটা খুলবো, একটা মার্কার পেন নেব, মার্কার পেন নিয়ে কি করব, এই 100টাকে কেটে দেবো, 100টাকে কেটে দিয়ে এখানটা লিখবো 200, এই 200টাকে মার্কার পেন দিয়ে কেটে দেবো, কেটে এখানে লিখবো 400, আর এই 300 লেখাটাকে মার্কার পেন দিয়ে কেটে দিয়ে এখানে লিখবো 600। নাও এটা আবার 600 ভোল্টের মিটার রেডি হয়ে গেল। এবার তুমি 600 ভোল্ট দাও, দেখো এখানে কাঁটা তো, তুমি 600 ভোল্ট দাও তাহলে এর কাছে 300 পড়বে, আর কাঁটা তো এখানেই দেখানো, যা দেখানো সেখানেই যাবে। তুমি শুধু স্কেলটা চেঞ্জ করে দিবে, মিটারের একটা 300 ভোল্টই পড়ছে, বাট ইউ আর চেঞ্জিং দ্য স্কেল বেসিক্যালি, and whatever voltage is being applied to here should be same exactly whatever written here, আর কিচ্ছু না। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো? এবার তুমি দেখো, তুমি এখন যদি এটাকে ধরো তুমি 600 ভোল্ট না দিয়ে তুমি ধরো এখানে তুমি 400 ভোল্ট দিচ্ছ, ধরো মিটার তুমি 400 ভোল্ট দিচ্ছ, বা 400 ভোল্ট যদি দাও তখন কি হবে, দুটো দুটো মিটারের রেজিস্ট্যান্স আর বাইরে যেটা লাগিয়েছো ওই দুটোই সেম পুরো, তাই 400 ভোল্ট একদম সমান সমান 200 ভাগে বিভক্ত হবে, অর্থাৎ এখানে দাঁড়াবে এর এক ক্রসে পড়বে 200 ভোল্ট, এর এক ক্রসে পড়বে 200 ভোল্ট, এর এক ক্রসে যদি 200 ভোল্ট পড়ে তাহলে কাঁটাটা আগে যেখানে 200 হলে দাঁড়াতো সেখানে দাঁড়াবে, আর তুমি রিডিং দেখবে 400, অর্থাৎ 400 ভোল্ট অ্যাপ্লাই করেছে। আমি বেসিক্যালি কি করলাম, মিটারের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, একটা সিরিজ রেজিস্ট্যান্স মিটারের সাথে কানেক্ট করলাম, কানেক্ট করলেই আমার কিন্তু রেঞ্জ বেড়ে গেল। এবং দেখো মিটারটা যা রেজিস্ট্যান্স, সেম রেজিস্ট্যান্স যদি অ্যাড করে দিই মিটারের রেঞ্জটা ডবল হয়ে গেল। কারো কিছু বলার থাকলে বলো, এই জায়গাটা একদম কনফিউশন ক্লিয়ার করে, যদি কোনো কনফিউশন থাকে একটু বলো আমাকে। না স্যার, সেম রেজিস্ট্যান্স বললেন ওটা বুঝতে পারলাম না স্যার। এই তো 100 মেগা হোম, মিটারের যা রেজিস্ট্যান্স 100 মেগা হোম, আর বাইরে যেটা লাগিয়েছে 100 মেগা হোম। এই তো এই যে রিজনটা দেখালাম এখানে, যদি দুটো সেম রেজিস্ট্যান্স হয় তাহলে যা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় সমান সমান ভাগ করে করে পড়ে, তাই না? এবার আমিও দেখছি যে কত আছে, 300 আছে, কত 600 ভোল্ট মেজার করতে হবে, তাহলে 300 300 দুভাগে ভাগ করে ফেলি, এবং এখানে এমন একটা রেজিস্ট্যান্স লাগাই যাতে এর এক ক্রসেও 300 পড়ে, এর এক ক্রসে 300 পড়ে। তাহলে তার উপায় কি, মিটারের রেজিস্ট্যান্সটা মেপে নাও, যা রেজিস্ট্যান্স সেম রেজিস্ট্যান্স বাজার থেকে কিনে এনে ওর সাথে সিরিজে লাগিয়ে দাও। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তোমাকে মিটারের রেজিস্ট্যান্স এটা 100 মেগা ওহম, ওইটা কিন্তু তোমাকে আগে মেজার করে নিতে হবে, না তুমি তো আর জানবে না, মিটারের গায়ে কখনো কোথাও রেজিস্ট্যান্স গায়ে লেখা থাকতে পারে, ওর কোনো ম্যানুয়াল বা এতে লেখা থাকতে পারে, মানে মিটারটা বাজার থেকে কিনলে একটা স্টিকার ভেতরে একটা কোনো ম্যানুয়াল বা একটা ছোট কাগজ পাবে, সেই কাগজের গায়ে ওর রেজিস্ট্যান্সটা লেখা আছে। আর তুমি যদি রেঞ্জ বাড়াতে চাও তাহলে সেম রেজিস্ট্যান্স একটা নিয়ে আসো, এক্স্যাক্টলি সেম টু সেম, দিয়ে তুমি ওর সাথে সিরিজে কানেক্ট করে দাও, তাহলে তুমি রেঞ্জ বাড়াতে পারবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? স্যার বলো। স্যার বলছি যে যদি ভোল্টটা যদি মানে বিজোড় সংখ্যায় হয়, যেমন 600কে আমরা 300 300 করে ভাগ করে নিচ্ছি, কিন্তু যদি ওখানে 623 হয় বা এরকম হয় তাহলে ওটাকে আমরা দুভাগে কি করে ভাগ করবো? 623 তুমি আর দিতে পারো না, তুমি তুমি যখন রেঞ্জ এক্সটেনশন করবে তুমি একটা টার্গেট নেবে যে এর বেশি মাপবে না, মানে তুমি 600-র বেশি মাপতে পারো না। এবার তুমি ধরো অন্য কিছু বলো, 500 বা অন্য কিছু বলো। হ্যাঁ, মানে যদি 523 বা এরকম হয় তাহলে কি করবো? মানে এরকম বিজোড় সংখ্যা হলে তো আমি দুটো রেজিস্ট্যান্স সমান রেখে দুটো ভোল্ট তো অ্যাড করতে পারছি। তোমার সেটা তো করার, দেখো ব্যাপারটা যেটা বলি, তোমার রেঞ্জ এক্সটেনশন প্রথম কথা, এই যে রেঞ্জ এক্সটেনশনের গল্প বলছি, এটা প্রথম কথা হয় পূর্ণ সংখ্যায়, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তুমি মানে 523 রেঞ্জ কি তুমি বানাবে নাকি 600 বানাবে, কোনটা ভালো? আইদার বানালে 500 300 ভোল্টের মিটার তুমি 500 ভোল্ট বানাও, বলে দিচ্ছি বলে, ওটা তুমি প্রশ্ন আসছি। তুমি 300 ভোল্টকে 500 ভোল্টের মিটার বানাও, বা 300 ভোল্টকে 600 ভোল্টের মিটার বানাও, 523 নিশ্চয়ই রেঞ্জ তুমি করবে না। তো যদি 500 ভোল্টের মিটার বানাতে হয় সেটা আমি আসছি দেখিয়ে দিচ্ছি। তোমার কি ওটাই প্রশ্ন যে 500 ভোল্টের যদি মিটার করতে চাই, তাই বলছো তো? আচ্ছা আচ্ছা, তো ও বলছে যে স্যার আমি এটা মনে করুন আমার এখানে 600 নয়, ও বলছে আমার এখানে মনে করুন 500 ভোল্টের মিটার বানাবো, এই জায়গাটায় এটা 500 ভোল্টের দেবো, আর এইখানে সেক্ষেত্রে আমি এই মার্কার পেন দিয়ে এইগুলোকে মুছে দিয়ে, মানে 600 লেখাটা মুছে দিয়ে আমি এইখানে 500 লিখবো। ওর ইয়ে হচ্ছে এটা যে 300 ভোল্টের মিটারকে ও 500 ভোল্টের রেঞ্জ বানাবে। তো যদি সেইটা করতে হয় তাহলে আমাদের একটা জেনারেল ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলায় আসতে হবে।
তাহলে ওই ফর্মুলার সূত্রটা জানা থাকলে তাহলে আমি চট করে করতে পারবো। আমি 300 300 600টা বলেছিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমি ম্যাথামেটিক্যালটায় ঢুকছি, ওই ম্যাথামেটিক্যালটায় ঢুকলেই দেখবে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। দেখে নাও সেটা কি। তো ম্যাথামেটিক্যাল জিনিসটা এরকম ভাবে করতে হবে যে মনে করি আমি একটা ইয়েতে লিখি, ওয়ার্ডেই লিখি, সরি, ধরো লেটাস consider the maximum range of the meter is ধরো তোমার V ভোল্ট। আমি ভোল্ট মিটারের রেঞ্জ এক্সটেনশন করছি, ঠিক আছে? দাঁড়াও রেঞ্জ এক্সটেনশন অফ ভোল্ট মিটার। এবার মনে করো যে ম্যাক্সিমাম যে রেঞ্জ মিটারটা মাপতে পারে সেটা মনে করো ভি ভোল্ট, মানে তোমার এখানে যেটা 300, এই যে জায়গাটা যেটা 300 ভোল্ট আর কি, এই জায়গাটা, তো মনে করো যে আমাদের সিস্টেমে হচ্ছে ভি ভোল্ট অব্দিও মাপতে পারে। we want to extend the range up to ধরো তোমার xv ভোল্ট। আচ্ছা xv নয়, তুমি অন্য কিছু নিয়ে নাও, এটা ধরো v1 নিলাম, হ্যাঁ v1 ভোল্ট অব্দি মাপতে পারে, আর আমি রেঞ্জ এক্সটেনশন করবো v2 ভোল্ট অব্দি। মানে আগে যেটা আমার ছিল এটা 300, সেটা ছিল v1, আর 600টা মনে করো v2। মানে আমি v1 এর মিটার আমি v2 অব্দি মাপবো। আর মানে ও যেটা বলতে চাইছে যে এইটা যদি 300 হয় আর এটা যদি 500 হয়, তাই তো তুমি ওটাই বলতে চাইছো? ওকে, তো মনে করো আমি v2 অব্দি মাপতে পারবো। আচ্ছা, কিন্তু মিটারটা কত ভোল্টেজ অব্দি সহ্য করতে পারে? মিটার তো v1 ভোল্টেজের বেশি সহ্য করতে পারে না। মিটারটা v1 ভোল্টেজ অব্দি সহ্য করতে পারে, তার বেশি সহ্য করতে পারে না। তা তোমাকে এমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে v2 ভোল্টেজ প্রোভাইড করলেও মিটারের অ্যাক্রসে ম্যাক্সিমাম v1 ভোল্টেজ দাঁড়ায়। মানে আমি যেটা এইখানে যেটা দেখাতে চাইছিলাম যে এখানে যদি 500 ভোল্ট প্রোভাইড করি, ধরো 500 ভোল্ট যদি আমি মাপতে চাই, মিটারের অ্যাক্রসে যেন 300 ভোল্ট পড়ে। আর মিটার অ্যাক্রসে তোমাকে 300 ভোল্ট ফেলতেই হবে, নাহলে কাঁটা তুমি এই জায়গাটা আনতে পারবে না, তাই না? তো তুমি যত অব্দি মাপতে চাও, তোমাকে মিটারের অ্যাক্রসে ম্যাক্সিমাম যেটা মাপতে পারবে সেটা হচ্ছে 300, বাকিটুকু ওর ঘাড়ে ফেলতে হবে, এই রেজিস্ট্যান্সটা ঘাড়ে ফেলতে হবে। বোঝা গেছে? তাহলে এই v2 অব্দি আমি ধরো মাপতে চাইছি। এবার আমাকে যেটা করতে হবে, এটা বলে একটু ছোট করি, বলবে না। এবার কি হবে না, আমাকে তাহলে একটা বাইরে থেকে রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। তার আগে একটা কথা দেখে নি যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কত ছিল, মেপে নি। ধরো ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ছিল ক্যাপিটাল আর, মানে ভোল্টমিটারের নিজের যে রেজিস্ট্যান্সটা সেটা ছিল মনে করো ক্যাপিটাল আর, আর ও v1 অব্দি মাপতে পারে। আমি v2 অব্দি ম্যাক্সিমাম রেঞ্জ বাড়াবো, তাহলে বাইরে থেকে আমাকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। ছোট আর রেজিস্ট্যান্স না, হ্যাঁ। তাহলে এই আর রেজিস্ট্যান্সটা আমাকে কিন্তু বাইরে থেকে কানেক্ট করতে হবে যদি আমাকে 600 ভোল্ট মাপতে হয়। তা খেয়াল করে দেখো তাহলে এই সার্কিটটায়, এই যে সার্কিটটা এখন টোটাল রেজিস্ট্যান্স কত দাঁড়ালো এই পাশটায়? এইখানে তুমি আর রেজিস্ট্যান্স লাগাচ্ছ, মিটারের নিজের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত এখানটায়? দেখো আর প্লাস আর, ঠিক আছে? তাহলে আমার টোটাল এই সিরিজে যদি লাগাও তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স দাঁড়ালো আর প্লাস ছোট আর, এইটা দাঁড়ালো আমার টোটাল রেজিস্ট্যান্স এই মোমেন্টে। কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। এবার এই আর প্লাস আর রেজিস্ট্যান্স
এই টোটাল সার্কিটটার অ্যাক্রসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এবং দেখো তাহলে এর ভেতর দিয়ে এখন কত কারেন্ট যাচ্ছে, এই যে এই পাতটায় কত কারেন্ট যাচ্ছে, এখানে যদি আই কারেন্ট যায় তাহলে আই এর ভ্যালু আমরা কত বলবো? এইখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এই টোটালটা রেজিস্ট্যান্স। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। এই ছবিটা দেখো না, এই ছবিটা দেখো, এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে। আমার এ রেজিস্ট্যান্স মনে করো ছোট আর মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে বড় আর, তাহলে টোটাল সিরিজ রেজিস্ট্যান্স কত? আর প্লাস আর, তার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট তার এর ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে এই আই এর ভ্যালু কত হবে? না দেখো এখানে যদি আমি ভি ভোল্টেজ প্রোভাইড করি তাহলে ভি বাই দেখো আর প্লাস আর। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি এটা আই এর যে ভ্যালুটা, তো আমি সেটাই করছি। টোটাল রেজিস্ট্যান্স আর হয় তাহলে কারেন্ট থ্রু সার্কিটটা হচ্ছে তোমার ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর। এই কারেন্টটা এখন টোটালটার ভেতর দিয়ে যাচ্ছে আই, এটা আই দিয়ে দিই। ওকে, নেক্সট আমি কি করতে পারি, তো যে এই যে কারেন্টটা যাচ্ছে এবার আমি মিটারটার অ্যাক্রসে ম্যাক্সিমাম কত ভোল্টেজ অবধি দিতে পারবো? ভি1 ভোল্টেজ। আমি লেখাগুলো মুছে দিই, 300 লেখাগুলো মুছে দিই। তো যেটা বলছিলাম, ধরো এখানে আমি ভি ভোল্টেজ প্রোভাইড করেছি ক্যাপিটাল ভি, এই বাইরে থেকে যেটা কানেক্ট করছি তার রেজিস্ট্যান্স ছোট আর, মিটারের নিজের রেজিস্ট্যান্স বড় আর, আমি টোটালটার অ্যাক্রসে ভি2 ভোল্টেজ প্রোভাইড করছি, মানে ভি2 অবধি মাপতে চাই, আর মিটার নিজে সহ্য করতে পারে ভি1 ভোল্টেজ অবধি। তার মানে এই মিটারের অ্যাক্রসে কত ভোল্টেজ দাঁড়াবে? আই ইন্টু ক্যাপিটাল আর, তাই না? এই যে ভি1 যেটা বলছে আই ইন্টু ক্যাপিটাল আর, দেখো এইটাই মিটারের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ দাঁড়াবে। যে আই এখান দিয়ে আমি পাঠাচ্ছি সেই আইটা ইন্টু মিটারের নিজের রেজিস্ট্যান্স, সেটাই হবে ওর অ্যাক্রসের ড্রপটা, মানে ওর অ্যাক্রসে যে ভোল্টেজ দাঁড়াবে। ঠিক, যদি ওটা হয় তাহলে খেয়াল করে দেখো যে ভোল্টেজ অ্যাক্রস মিটার, মানে মিটারের অ্যাক্রসে কত ভোল্টেজ পড়বে সেটাকে আমি বলতে পারি আই ইন্টু ক্যাপিটাল আর, মানে মিটার ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে ইন্টু মিটারের রেজিস্ট্যান্স। তাহলে এটা করে দাও কত হবে দেখো, এইটা ইন্টু ভি আর বাই আর, আমি একবার লিখে দিচ্ছি, ভি আর বাই আর প্লাস আর। এটা ভি কারেন্ট, এটা ভি2 হবে না, ভি2 ভোল্টেজ নিচ্ছি, ভি2 ভোল্টেজ হবে। তো দেখো আমি টোটাল যে ভি2 ভোল্টেজ নিয়েছি সেইটা আমার এইটা মিটার অ্যাক্রসে সহ্য, মানে মিটারের অ্যাক্রসে ভোল্টেজ দাঁড়াবে। মিটার অ্যাক্রসে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আসতে পারে? দেখো ভি1 ভোল্টেজ আসতে পারে, তার বেশি ভোল্টেজ আসতে পারে না। কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি। মানে আমি যেটা বলতে চাইছি যে মিটার অ্যাক্রসে যে ভোল্টেজ দাঁড়ালো সেটাই হবে যেন সেই ভোল্টেজটা ছাপিয়ে না যায়। অর্থাৎ যদি 300 ভোল্ট হয় তাহলে 300 ভোল্টই যেন ওর অ্যাক্রসে দাঁড়ায়, সেই জন্য ও যেটা অবধি ম্যাক্সিমাম মাপতে পারতো ওর অ্যাক্রসে যেন ওই ড্রপটাই ফেলা হয়, তার বেশি যেন ওর অ্যাক্রসে ভোল্টেজ না দাঁড়ায়। তোমাকে এই কন্ডিশনটা তোমাকে ফুলফিল করতে হবে। এটাই হচ্ছে তোমার এই রেঞ্জ এক্সটেনশনের প্রথম, মানে প্রধান শর্ত হচ্ছে এই যে এইটা। তাহলে এখান থেকে তুমি ছোট আর এর ভ্যালু কত পাবে দেখো, আমি খাতায় করে নিচ্ছি একটু, যে আমি একবার রাফে তোমাদের বলে দিচ্ছি, বা কেউ কারোর সঙ্গে খাতা করে রাফে একটু বলো তো আর এর ভ্যালু কত হচ্ছে, একটু হাতে একটু করো ওটা। বা আমি তো হাতে করছি ওটা। ভি1 ভি2 মাইনাস ভি1, ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইন্টু আর। ভ্যালুটা দাঁড়াচ্ছে এরকম, ছোট আর ইকুয়াল টু
ছোট আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে v1 সরি v2 মাইনাস v1 by v1 in 9 to r into r divided by v1। এইটা হচ্ছে দাঁড়াচ্ছে, অর্থাৎ এইটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। অর্থাৎ তোমার এইটা হচ্ছে ফর্মুলা, এই ছোট আর এর ভ্যালুটা আসছে এইটা। দেখো এখানে ছোট আরটাই তোমার তো বাইরে থেকে কানেক্ট করছিল তো, তাহলে এবার তুমি বলো যে ও যেটা বলছিল যে স্যার আমি একটা কাজ করতে চাইছি, মিটারটা ম্যাক্সিমাম 300 ভোল্ট অব্দি মাপতে পারতো, আমি চাইছি 500 ভোল্ট অব্দি মাপাতে, তাই তো? আর মিটারের নিজের রেজিস্ট্যান্সটা তোমাকে একটু মেপে নিতে হবে। ধরো সেটা ছিল 10 বা 100 মেগা ওহম, ধরো এরকম ছিল। তাহলে এই ফর্মুলায় তুমি ফেলে দেবে সিম্পলি, কি করবে না 500 মাইনাস 300 বাই 300 ইন্টু 10 100 মেগা ওহম। এটা ক্যালকুলেটরে করলে কত হয় দেখো, 500 মাইনাস 300 করলে 200, 200 ডিভাইডেড বাই তোমার দ্বিগুণ স্যার, দ্বিগুণ রেজিস্ট্যান্স দিতে হবে। দ্বিগুণ, দেখ ওরম এটা হবে, দেখি কত হচ্ছে। না না পুরো দ্বিগুণ হচ্ছে না, 200 বাই 300। হ্যাঁ 200/300, হ্যাঁ 200/300 ঠিক। 220 ইন্টু 100। সরি। হ্যাঁ মানে 66 পয়েন্ট এরকম, মানে আর এর ভ্যালুটা এক্ষেত্রে আসছে, মানে তোমার যদি এ করতে চাও তাহলে আর এর ভ্যালু আসবে মোটামুটি 66.6 মেগা ওহম। এইটা তুমি যদি 300 ভোল্টের মিটারকে 500 ভোল্ট অব্দি রেঞ্জ এক্সটেনশন করাতে চাও, তাহলে তোমাকে 66.6 মেগা ওহম রেজিস্ট্যান্স ওর সাথে সিরিজে কানেক্ট করতে হবে। সবার বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার একদম? কারো অসুবিধা নেই? কারো কোনো জায়গায় কনফিউশন কিচ্ছু থাকলে বলো একবার। ওকে, বোঝা গেছে? তার মানে তোমার যদি এই ফর্মুলাটা জানা থাকে, এইটা হচ্ছে রেঞ্জ এক্সটেনশনের ফর্মুলা, এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় প্রচুর আসে, যে একটা মিটার ম্যাক্সিমাম এরকম বলা আছে যে একটা মিটারের রেজিস্ট্যান্স এত, সেই মিটারটা ম্যাক্সিমাম ধরো 1200 ভোল্ট মাপতে পারে, ওকে যদি 3600 ভোল্ট মাপাতে হয় তাহলে তার সাথে সিরিজে কত রেজিস্ট্যান্স লাগাতে হবে, সিম্পলি একদম এই ফর্মুলাটা তুমি ফেলে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওইটা বার করে ফেলে দাও, দিয়ে দেখবে বার করলেই ওটা চলে আসবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এই 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 রেঞ্জ এক্সটেনশন ভোল্টমিটার এই নোটটা তোমাদের আজকে পড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। রেঞ্জ এক্সটেনশন ভোল্টমিটার, ঠিক আছে, এইটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি পড়ার জন্য। আর আজকে ভোল্টমিটারের রেঞ্জ এক্সটেনশন বললাম, কালকে অ্যামমিটারের মানে রেঞ্জ এক্সটেনশনটা পড়বো। ঠিক আছে, যেভাবে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে প্রথমে মুখে মুখে বলে দিলাম, কালকে অ্যামমিটারের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে প্রথমে মুখে মুখে বলে দেবো, বলে দেওয়ার পর তারপরে তোমাকে ওই জেনারেল ফর্মুলাটা দেখাবো। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি তাহলে। ঠিক আছে, আজকে এটুকুই বলার ছিল। আর কারো প্রবলেম নেই তো এই জায়গা থেকে? আমি এটা আজকে আমি শেয়ার শেয়ার করে দিচ্ছি জায়গাটা, ঠিক আছে? এই রেঞ্জ এক্সটেনশন ভোল্টমিটার যেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি, বা এটা ইয়ে করলেও হয়, এটা তোমার হ্যাঁ ঠিক আছে গ্রুপে দিয়ে দেবো, এই গ্রুপে বলছি তোমার এখানে আপলোড করে আপলোড করে দেবো। নিজের একটুখানি পড়ে দেখতে পারো যে একটা এই মিটার এত মিটার করলে কত লাগবে লাগবে, এরকম অঙ্ক কিছু বইয়ে পেয়ে যাবে, দেখবে এই ফর্মুলা দিয়ে লাগাবে হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই অবধি বলার ছিল। যেতেও চায় না দেখো, খুব জ্বালাচ্ছে এইটা আজকে।